আমন্ত্রণ যমুনা আইডেসকে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোট। মমতা শুভেন্দুর ভবানীপুরে বিশৃঙ্খলা, বিজেপি নেতাকে চোর আখ্যায় ছড়ায় উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ। হরমুজ বন্ধ হওয়ায় চাপ বেড়েছে পানামা খালে। ইরান যুদ্ধ শুরুর পর অনেক বেশি জাহাজ পাড়ি দিচ্ছে সরু এ জলপথ। অস্থিরতার সুযোগে বাড়ানো হয়েছে টোল। এবার বিবাদে জড়ালো ইউক্রেন ইসরায়েল। তেল আবিবের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে চুরি করা শস্য কেনার অভিযোগ কিয়েভের, অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থী মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী লড়ছেন এই আসনে। ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে কালীঘাট গিয়ে তৃণমূল কর্মীদের তোপের মুখে পড়েন শুভেন্দু। এ সময় তাকে চোর আখ্যা দিয়ে স্লোগান দিতে দেখা যায়। পরে দুপক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ালে ধাওয়া দেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। রাজ্যটিতে দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.68%। এ দফায় ১৪২টি আসনে লড়ছেন ১,৪৪৮ জন প্রার্থী। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকেই নিজ আসনের বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কালীগঞ্জ যেতেই পড়েন তৃণমূল কর্মীদের তোপের মুখে। হেভিওয়েট এই প্রার্থীকে ঘিরে চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল ও বিজেপি কর্মীদের পাল্টাপাল্টি জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগানে ছড়ায় উত্তেজনা। শুভেন্দুর ডাকে কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করে লাঠিচার্জ। এরপর নিরাপত্তা বাহিনীর পাহারায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন শুভেন্দু। দুই হেভিওয়েট প্রার্থী মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর কারণে এবার বেশ আলোচনায় এই ভবানীপুর আসন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সহিংসতার খবর পাওয়া গেছে দক্ষিণ ২৪ পরগনাতেও। সেখানে সংঘাতে জড়ায় তৃণমূল ও নওশাদ সিদ্দিকের দল আইএসএফ এর কর্মীরা। বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে আরও কয়েকটি স্থানেও। তৃণমূলের বিরুদ্ধে কোথাও কোথাও কারচুপির অভিযোগও তুলেছে বিজেপি। কয়েকটি সহিংস ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণ পরিবেশে চলছে পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন ভোটাররা। ভোট উৎসবে অংশ নিচ্ছেন সেলিব্রিটিরাও। এরই মধ্যে ভোট দিয়েছেন প্রসেনজিৎ, জিৎ, কোয়েল মল্লিক সহ শোবিজ জগতের বহু তারকা। সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ১৪২ আসনে। লড়ছেন ১,৪৪৮ জন প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করবেন ৩,২১,০০,০০০ বেশি ভোটার। ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এর আগে নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় গত ২৩ এপ্রিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ আসন ভবানীপুরে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুকান্ত, একেবারেই শেষ পর্যায়ে ভোট, আর ঘন্টা দুয়েক হয়তো সময় বাকি আছে। এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কয়েকটি সহিংসতার খবরও এসেছে, জানাবেন আমাদের। দেখুন, বিকেল ৩টে পর্যন্ত, ভারতীয় সময়ে বিকেল ৩টে পর্যন্ত ৭৭.৩৯% কিন্তু ভোট পড়েছে গোটা রাজ্যে গড় হিসেবে। এছাড়াও গ্রামাঞ্চলে যে ভোটটা সেটা কিন্তু প্রায় ৭৯% কিন্তু সেটা দাঁড়িয়ে গেছে। আরো ২ ঘন্টা বাকি রয়েছে এবং প্রথম দফায় যে ৯৩% ভোট পড়েছিল সেটাকেও ছাপিয়ে যাবে এমনটাই কিন্তু আশা নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত বিভিন্ন বুথে দীর্ঘ লাইন চোখে পড়ছে। আমার সহকর্মীকে বলবো যে এখনো পর্যন্ত যে বিকেল ৪টে বাজে ভারতীয় সময়, সেখানে এখনো বহু মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিছু কিছু জায়গা থেকে সহিংসতার খবর এসেছে। যে হাই ভোল্টেজ কেন্দ্র অর্থাৎ
ভবানীপুর কেন্দ্র, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কর্মীদের কিন্তু বচসা বাগদত্ত এবং সেখানে পুলিশের লাঠিচার্জ পর্যন্ত করা হয়। তেমনটি আরামবাগে লাঠিচার্জ করা হয়েছে, হুগলি জেলার আরামবাগ, আমডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর, সোনারপুর এবং ডায়মন্ড হারবারেও কিন্তু উত্তেজিত যারা বেআইনি জমায়েত যেখানে বুথের সামনে হয়েছিল সেখান থেকে সেই জমায়েতকে সরাতে কিন্তু পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এখন আরো 2 ঘন্টা আছে, আরো এখনো পর্যন্ত কোনো জীবনহানি কিন্তু ঘটনা ঘটে নাই। তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের কোথাও প্রার্থীকে মারা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু কড়া পাহারায় সেগুলিকে কিন্তু এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। ভেঙে পড়ছে ইরান, হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে দেশটি, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমনটা দাবি করেন। জানান, নেতৃত্বের সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছে তেহরান। এমন সময়ে দেশটি চায় ওয়াশিংটন যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেয়। যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই অবরোধের কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইরান। যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধবিরতি হলেও প্রতিরোধের সব প্রস্তুতি নিচ্ছে ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকার মিনিয়া। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যুদ্ধ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, তাই যুদ্ধবিরতি চললেও যুদ্ধকালীন সময়ের মতোই সব কার্যক্রম চলছে। এর মধ্যেও আমরা প্রশিক্ষণ জারি রেখেছি, সামরিক সরঞ্জাম আধুনিকায়নে কাজ করে যাচ্ছি। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠক করেছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতারা। আরব আমিরাত তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর এ বৈঠক ডাকা হয়। মঙ্গলবার জেদ্দায় সৌদি যুবরাজের সভাপতিত্বে এ বৈঠক হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সহ সদস্য দেশগুলোর নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, যৌথভাবে ইরানের হামলার জবাব দিতেই আলোচনা করে দেশগুলো। এর আগে ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। দেশটির অভিযোগ, ইরানের হামলা ঠেকাতে এগিয়ে আসেনি জোটের কোনো দেশ। সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে সরে আসার সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, এমন মত বিশ্লেষকদের। বলা হচ্ছে, সৌদি আরবের সাথে আমিরাতের দূরত্ব স্পষ্ট হয়েছে এই পদক্ষেপে। তাই কেবল জ্বালানি নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে বিষয়টি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যের একটি প্ল্যাটফর্ম ছিল ওপেক। ইরান সংঘাত ঘিরে তৈরি হলো ফাটল। দীর্ঘ 6 দশকের সদস্য রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, হরমুজ ঘিরে তৈরি অস্থিরতার মধ্যেই আবুধাবির ওপেক এক্সিট মূলত যুদ্ধ পরবর্তী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আগামী কয়েক বছরে দ্রুত বর্ধমান তেলের চাহিদার সর্বোচ্চ সুবিধা আদায়ের প্রস্তুতি এই পদক্ষেপ। এখানে মূলত দুটি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হলো, আমিরাত চায় হরমুজ চালু হলে দ্রুত উৎপাদন বাড়িয়ে বর্তমান ক্ষতি পুষিয়ে নিতে। দ্বিতীয়টি দীর্ঘমেয়াদী। আমরা জানি আগামী কয়েক বছরের মধ্যে তেলের চাহিদা সর্বোচ্চে পৌঁছাবে, যা ধীরে ধীরে কমেও আসবে। তাই যত দ্রুত সম্ভব লাভের অংশ ঘরে তুলতে চাইছে আমিরাত। তবে আমিরাত নিজেদের অর্থনৈতিক স্বার্থের কথা সামনে আনলেও এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবেও দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, আমিরাতের পদক্ষেপে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে সৌদি আরবের ওপর। জ্বালানি উৎপাদন ও দাম নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের বিবাদ ছিল সৌদি ও আমিরাতের। এবার হরমুজ ঘিরে তৈরি অস্থিরতার মধ্যে আবুধাবির ওপেক ছেড়ে যাওয়া দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের প্রমাণ, এমন মত বিশ্লেষকদের।
কেবল তাই নয়, মধ্যপ্রাচ্যে নতুন ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের কথাও বলছেন তারা। একদিকে সম্পর্ক জোরদার করছে সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার পাশাপাশি ভারতের সাথেও সুসম্পর্ক গড়ছে আমিরাত। Saudi Arabia, Pakistan, মধ্যপ্রাচ্যে আমরা এখন একটি ভূরাজনৈতিক পুনর্বিন্যাস দেখছি। সৌদি আরব, পাকিস্তান সুসম্পর্ক গড়ছে আমিরাত। Saudi Arabia, Pakistan, মধ্যপ্রাচ্যে আমরা এখন একটি ভূরাজনৈতিক পুনর্বিন্যাস দেখছি। সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক একদিকে জোট করছে। আমিরাত ঘনিষ্ঠ হচ্ছে ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। এতে স্পষ্ট সৌদি আরব ও আমিরাতের মধ্যে দূরত্ব বাড়ছে। with the US. বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় সুবিধা দেবে আমিরাতের সিদ্ধান্ত। উৎপাদন কমিয়ে দাম বৃদ্ধির দায়ে অতীতে বিভিন্ন সময় ওপেকের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় অর্ধেকই করে ওপেকভুক্ত দেশগুলো। আর সংযুক্ত আরব আমিরাত এই সংগঠনের চতুর্থ বড় সরবরাহকারী ছিল। হরমুজ ঘিরে অচলাবস্থার জেরে এমনিতেই বাধাগ্রস্ত জ্বালানি সরবরাহ। তাই আমিরাত ওপেক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিশ্বের ব্যস্ততম নৌরুট হরমুজ প্রণালীতে যখন অবরোধ চলছে, তখন চাপ বেড়েছে আরেক গুরুত্বপূর্ণ জলপথ পানামা খালে। পরিসংখ্যান বলছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আগের তুলনায় অনেক বেশি জাহাজ পাড়ি দিচ্ছে সরু বাণিজ্য পথটি দিয়ে। দিতে হচ্ছে বাড়তি অর্থ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত এই বাড়তি চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের যুদ্ধের জেরে মার্চের শুরু থেকেই প্রায় বন্ধ হরমুজ প্রণালী। মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। মাঝে মাঝে অনুমতি নিয়ে কিছু নৌযান পার হতে পারলেও তার সংখ্যা খুবই কম। এর উপর যুক্ত হয়েছে ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরে যখন ভিড় জমাচ্ছে একের পর এক জাহাজ, তখন বিকল্প রুট হিসেবে পানামা খালে বাড়ছে বাণিজ্যিক নৌযানের চাপ। খাল কর্তৃপক্ষ বলছে বিগত 6 মাসে গেল বছরের তুলনায় অতিরিক্ত 300 জাহাজ পাড়ি দিয়েছে জলপথটি দিয়ে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বাণিজ্যিক জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করছে। অনেক ক্ষেত্রেই পণ্য পরিবহনে কার্গো কিংবা ট্যাঙ্কার জাহাজগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে। এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থও। অন্যান্য সময়ে পানামা খাল পাড়ি দিতে জাহাজ ভেদে গড়ে $3 থেকে $4 লাখ টোল দিতে হতো। তবে বার্তা সংস্থা এপি বলছে বর্তমানে বাড়তি ফি হিসেবে জাহাজ প্রতি গুনতে হচ্ছে আনুমানিক $4,25,000। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী সরু জলপথের নাম পানামা খাল। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 5% পরিচালিত হয় কৃত্রিম এই পথে। একদিনে ছোট বড় মিলিয়ে 30 থেকে 35টির মতো জাহাজ চলাচল করতে পারে এই রুট দিয়ে। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন নৌ অবরোধের মধ্যে এবার ইরানকে সহায়তায় বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। তেহরানের জন্য নতুন বাণিজ্য করিডর খুলে দিয়েছে ইসলামাবাদ। এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যকে সহজ করার লক্ষ্যে পাকিস্তানের মধ্য দিয়ে ইরানগামী পণ্য চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এখন তৃতীয় দেশ থেকে পাকিস্তানের মধ্য দিয়ে পণ্য আমদানি করতে পারবে তেহরান। এর জন্য অবশ্য করাচি সহ 6টি ট্রানজিট রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত কয়েকদিনে ইরানগামী 3000-এর বেশি কন্টেইনার করাচি বন্দরে আটকা পড়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাশিয়ার তুয়াপসে শহরের একটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, তেল শোধনাগারের মতো অবকাঠামোতে হামলা ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে। তবে স্থানীয়রা এসব সমস্যা প্রতিরোধ করে টিকে আছে বলে দাবি তার। ইউক্রেনের সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার তেল শিল্পকে ব্যাহত করতে ও দেশটিকে আর্থিকভাবে ক্ষতি করে যুদ্ধের অর্থায়ন কমাতে এমন পদক্ষেপ দাবি তাদের। রুশ কর্মকর্তারা জানান, এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। সমুদ্রে ছড়িয়ে পড়েছে জ্বালানি তেল। ওপরে ওপরে ইউক্রেনের সাথে সুসম্পর্ক রাখলেও দেশটির দখলকৃত অংশ থেকে রাশিয়ার চুরি করা শস্য কিনে নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে এমন অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তার দাবি, ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডে চাষ হওয়া গম একটি জাহাজে করে হাইফা বন্দরে পাঠিয়েছে রাশিয়া। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব, বলছে এখনো তাদের বন্দরে নোঙ্গরি করেনি প্যানারোমিটিস নামের জাহাজটি। ট্যাঙ্ক, কামান আর বন্দুকের ঝংকারে ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। 4 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে এভাবেই দোনেস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বহু এলাকা দখলে নিয়েছে মস্কো। যুদ্ধে দখল করা এসব এলাকাকে নিউ টেরিটরি বা রাশিয়ার নতুন ভূখণ্ড হিসেবে আখ্যা দেয় মস্কো। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না মিললেও সেখানে চাষ হওয়া শস্য প্রকাশ্যে বা অগোচরে বিদেশে রপ্তানি করছে রাশিয়া। ইউক্রেনের অভিযোগ, ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে পশ্চিমাদের মিত্রদেশ ইসরায়েলও। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে এই অভিযোগ তোলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। প্যানোরমিটিস নামের একটি জাহাজে করে চুরি করা শস্য ইসরায়েলের হাইফা বন্দরে নেওয়া হয়েছে বলেও দাবি তার। ইসরায়েল সরকার জেনে শুনে এমন অবৈধ ব্যবসার অনুমতি দিচ্ছে বলেও অভিযোগের তীর ছোড়েন জেলেনস্কি। লেনদেনের সাথে জড়িত যে কাউকে নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারিও দেন। জেলেনস্কির এসব অভিযোগ টুইট ডিপ্লোমেসি বলে উড়িয়ে দেয় তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানায়নি কিয়েভ, তবে বিষয়টি খতিয়ে দেখছে দেশটির প্রশাসন। আমরা স্পষ্টভাবেই এই ধরনের টুইটার ভিত্তিক কূটনীতি প্রত্যাখ্যান করি। কর মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। কোনো কিছু পরীক্ষা করতে হলে আগে তথ্য প্রমাণ যাচাই করতে হয়। জাহাজটি এখনো বন্দরে প্রবেশ করেনি এবং প্রয়োজনীয় নথিপত্রও জমা দেয়নি। ফলে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করা এই মুহূর্তে সম্ভব নয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ, মস্কো উভয়ের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে ইসরায়েল। ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর প্রস্তাবে সাড়া না দিয়ে কেবল মানবিক সহায়তা পাঠিয়েছে তেল আবিব। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবানদের হামলায় ঘরবাড়ি ছাড়ছে স্থানীয়রা। কয়েকদিন ধরেই পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি হামলায় এ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। তালেবানদের সাথে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের 4 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে একজন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা। এর আগে সোমবার আফগানিস্তানের বিভিন্ন স্থানে মিসাইল ও গোলা ছুড়ে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে দেশটির একটি বিশ্ববিদ্যালয় ও আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় 7 জন নিহত ও 80 জনেরও বেশি আফগান নাগরিক নিহত হয় বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটির স্বাধীনতার 250 বছর উপলক্ষে ট্রাম্পের ছবি সম্বলিত সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে। এরই মধ্যে উন্মোচন করা হয়েছে এই পাসপোর্টের ডিজাইন। জুলাইয়ে ছাড়া হতে পারে এই নতুন পাসপোর্ট। এটি সংগ্রহে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। ট্রাম্পই হবেন একমাত্র জীবিত মার্কিন প্রেসিডেন্ট যার ছবি পাসপোর্টে স্থান পাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেফতার হিশাম আবু ঘেরভেইকে জামিনবিহীন পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করতে পারবেন না। এদিকে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। মামলার হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী 7 ও 11 এপ্রিল লিমনের রুমমেট অভিযুক্ত হিশাম অ্যামাজন থেকে ডাক্ট টেপ, ট্রাশ ব্যাগ ও আগুন ধরানোর নানা উপকরণ ক্রয় করেন। এছাড়া 13 এপ্রিল চ্যাট জিপিটিকে মরদেহ গুম করা সংক্রান্ত প্রশ্ন করেন তিনি। তদন্তকারীদের তথ্য মতে গত 16 এপ্রিল সবশেষ দেখা গিয়েছিল লিমন ও বৃষ্টিকে। এরপর 24 এপ্রিল পাওয়া যায় লিমনের মরদেহ। এখনো মেলেনি বৃষ্টির মরদেহের সন্ধান। এক মাসেরও বেশি সময় জার্মানির বালুচরে আটকে থাকার পর উদ্ধার হলো আলোচিত সেই তিমি, যার নাম তিমি। মঙ্গলবার উদ্ধারকারীদের একটি দল বিশেষ নৌযানে করে তিমিটিকে নিয়ে আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেয়া হবে তিমিকে। দীর্ঘ সময় আটকে থাকার কারণে শারীরিক অবনতি দেখা দিলেও রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্তন্যপায়ী প্রাণীটি।
ঘটনা মার্চ মাসের শুরুর দিকের। বাল্টিক সাগর থেকে দিক ভুলে জার্মান উপকূলে এসে পড়ে একটি হামব্যাক প্রজাতির তিমি। আটকা পড়ে অগভীর জলে। সময়ে সময়ে স্থান পরিবর্তনের চেষ্টা করলেও উল্টো বালুচরে আটকে থাকে তিমিটি। মাসব্যাপী চলে একের পর এক উদ্ধার প্রচেষ্টা, জায়গা পরিবর্তনের প্রয়াস, কিন্তু স্বেচ্ছাসেবী আর উদ্ধারকারীদের সকল চেষ্টাই বৃথা যাচ্ছিল। এমন সময় তিমিটির বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তৈরি হয় সন্দেহ। মঙ্গলবার তিমিটিকে ঘিরে আবারও অভিযানে নামেন একদল উদ্ধারকারী। এ দফায় উদ্দেশ্য ছিল প্রাণীটিকে বিশেষ নৌযান বার্জে তুলে সাগরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। তাই সেখানকার অগভীর জলেই নতুন করে খনন করা হয়। সেই পথেই সাঁতরে পানিপূর্ণ নৌযানে প্রবেশ করে তিমিটি। সবার ধারণা ছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হয়তো একা সাঁতরাতে পারবে না প্রাণীটি। শেষ পর্যন্ত সে একাই সাঁতারে এসেছিল। আশাও করিনি সে এমনটা করবে। সে যখন শেষবারের মতো তার লেজটা বের করেছিল, মনে হচ্ছিল আমাদের বিদায় বলছে। মনে হলো মন থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন কোনো বাক্য নেই যা দিয়ে আমি এটা বর্ণনা করতে পারি। উদ্ধারের পর তিমিটির শারীরিক পরীক্ষা করা হয়। অসুস্থতা থাকলেও আপাতত এটি বাড়ি ফিরতে পারবে বলে আশা ব্যক্ত করেন চিকিৎসকরা। অবশ্যই তিমিটা অসুস্থ। ন্যূনতম কাটাছেঁড়া করে তাকে সাহায্য করতে পেরেছি এবং সে এখনো বেঁচে আছে। অবশ্যই আশা করছি সে বাড়ি ফিরে যেতে পারবে। তিমিটির পরবর্তী গন্তব্য আটলান্টিক সাগর। সেখানেই আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে এটিকে। অনিক রহমান, যমুনা নিউজ। যমুনা ডেস্কে এ পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।